আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতির ঘোষণা, ষষ্ঠ দিনে গড়ালো আন্দোলন। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, সেনা সদরে সংবাদ সম্মেলন। সাতক্ষীরায় টানা বর্ষণে দুর্ভোগে জনজীবন, জলাবদ্ধতা ও অচল অবস্থা। হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ, জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। নাবিল গ্রুপের গোপন জালিয়াতি, ঋণের রাজনীতিতে স্থবির অর্থনীতি। আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশের ঘোষণা, জেরুজালেমে উত্তেজনা। বাংলাদেশের ফুটবল উত্তেজনার ঝড়, টিকিটের জন্য হু হু করে ভিড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মঙ্গলবার থেকে দেশের সব অঞ্চলে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতির ঘোষণা করেছে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা। তবে এ সময় বিদ্যুৎ সেবা চালু থাকবে এমন ঘোষণা দিয়েছেন তারা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম। তিনি বলেন, দাবিগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও অসন্তোষের কারণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে এই কর্মসূচির ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি কেমন হবে তা এখনই স্পষ্ট নয়। সোমবার ষষ্ঠ দিনের মতো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দীর্ঘ 6 দিন ধরে চলা এই আন্দোলনে তারা তাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, টানা 6 দিন ধরে তারা এই কর্মসূচি চালাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি বা কর্তৃপক্ষের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হয়নি। উল্লেখ্য, গত বুধবার ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। আর সাবস্টেশন চালু রাখার জন্য 3 জনকে রেখে বাকি সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ছেড়ে দিবেন। সোমবার দুপুরে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেছেন, সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। তিনি একথা স্পষ্ট করে জানিয়েছেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য এই যৌথ কাজের দায়িত্বে তারা নিয়মিতভাবে একত্রিত রয়েছেন। সাংবাদিকদের কাছ থেকে করিডোরের বিষয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর আলোচনা হয়েছে কিনা এবং এই বিষয়ে সেনাবাহিনী কী ভাবছে এমন প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, করিডোর বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি আমাদের দেশ, আমাদের সবার দেশ। এই দেশের স্বার্থ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তিনি বলেন, বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখানে বিভিন্ন আলোচনা বা সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সরকার ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। তারা নিয়মিতভাবে সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। দুই পক্ষের মধ্যে কোনো বিভেদ বা সংশ্লিষ্টতা নেই বলেও দৃঢ়ভাবে উল্লেখ করেন তিনি। পুশিন আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। সাতক্ষীরায় রোববার ভোর থেকে শুরু হওয়া থেমে থেমে ভারী বর্ষণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। শহরের বিভিন্ন অঞ্চলে পানি জমে যাওয়ায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। স্কুলের মাঠ, বাড়ির সামনে এবং মূল সড়কগুলো জলমগ্ন হয়ে গেছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া মানুষ ও শিক্ষার্থীরা। শহরের বাসিন্দারা বলছেন, বর্ষার এই সময়ে বাহিরে কাজ করতে পারছেন না, ফলে তাদের আয় ও দৈনন্দিন জীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 58 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও প্রকাশ করেছেন। বিশেষ করে সকাল 9টা থেকে পরের দিনের সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 58 মিলিলিটার। জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেন না। সাধারণ মানুষের চলাচলও খুবই ব্যাহত। স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধান অনুসারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখছেন বাংলাদেশি কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করব। তবে আদালতের এই নির্দেশনা দেশের ভেতর কার্যকর হয়, দেশের বাইরে নয়। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যদি এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হয় তাহলে উভয় দেশের সম্মতি থাকতে হবে, তখনই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। নিপ্পন ফাউন্ডেশন মিস্টার ইউএহি সাকাওয়া স্যারকে একটি নৈশভোজে রাজশাহী ভিত্তিক নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম স্বপন বর্তমানে দরবেশ বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বড় কোনো উৎপাদনমুখী শিল্প বা ঋণ নেওয়ার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব থাকলেও এই প্রতিষ্ঠান দেদারসে ঋণ পাচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য, অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে 9.5 কোটি টাকা ঋণ সংগ্রহের অভিযোগ উঠেছে এই গ্রুপের বিরুদ্ধে। এর বেশিরভাগই লেনদেন বেনামিতে। এর মধ্যে আরও 4,000 কোটি টাকার ঋণও রয়েছে নানা অনিয়মের ছত্রছায়ায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নাবিল গ্রুপের নাম শুনলে অনেকের মনে এক শান্ত ও ভদ্রলোকের কোম্পানির চিত্র ভেসে আসে, কিন্তু এই প্রতিষ্ঠানটির গভীরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর প্রতারণার জাল, যেখানে ধোঁকা আর ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে এক বিশাল অর্থের খেলাপি ছক। নাবিল গ্রুপের এমডির দাবি, তার নামে নেওয়া সব ঋণই স্বাভাবিক এবং নিয়মিত পরিশোধ হয়ে আসছে। তবে বাস্তবতা বলছে অন্য কিছু, যেখানে বেনামি কোম্পানি, জামানতের জালিয়াতি এবং অর্থের অপ্রয়োজনীয় ব্যবহারে লুট হয়েছে দেশের সম্পদ। নাবিল গ্রুপের এমডির দাবি, তার নামে নেওয়া সব ঋণই স্বাভাবিক এবং নিয়মিত পরিশোধ হয়ে আসছে। তবে বাস্তবতা বলছে অন্য কিছু। খেলাপি হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে দাবি করলেও গভীর তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ জালিয়াতির চিত্র। জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংক থেকে তিনি নতুন করে 800 কোটি টাকার ঋণ নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে কোনো অনিয়ম ধরা পড়েনি, কিন্তু সমস্যা এটাই, অন্তরালে লুকানো রয়েছে এক বিশাল জালিয়াতির নীল নকশা। অভিনব কৌশলে 7,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, যার বেশিরভাগই বেনামি। আরও রয়েছে 4,000 কোটি টাকার জালিয়াতি, যেখানে জামানত জালিয়াতির মাধ্যমে ঋণের টাকা জাল করে উঠছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এসব ঋণের অর্থের বেশিরভাগই পরবর্তীতে এস আলম গ্রুপের অ্যাকাউন্টসের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এর পাশাপাশি আদালত 178 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে। এই জালিয়াতির মূল খেলোয়াড়রা যেন এক অজানা শক্তির ছায়ায় লুকিয়ে থাকছে, আর তাদের অর্থের প্রবাহে ভেসে যাচ্ছে দেশের অর্থনীতি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। জেরুজালেমের ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ে যোগ হলো। ইসরায়েলি দখলের পরেও ঐতিহাসিক শহরটির ধর্মীয় কেন্দ্র আল আকসা মসজিদটি পরিচালিত হয়ে আসছে জর্ডানের ওয়াকফ বোর্ডের মাধ্যমে। এই চুক্তির ভিত্তিতে মুসলমানদের জন্য প্রার্থনার স্বাধীনতা রক্ষা পেয়েছে এতদিন, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা নিয়ন্ত্রণ নিতে মরিয়া। তবে 1967 সাল থেকে কার্যকর এই স্থিতিশীলতা নতুন করে উত্তেজনার বাতাসে তুলছে। ইহুদিরা আল আকসা মসজিদকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকেন। সম্প্রতি দখলদার ইসরায়েলি কর্মকর্তারা সেখানে গিয়ে বলছেন, আজ ঈশ্বরকে ধন্যবাদ, প্রার্থনা করা সম্ভব হয়েছে। আমরা এই সুযোগের জন্য কৃতজ্ঞ। এই মন্তব্যের মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছেন, এই ঐতিহাসিক স্থানটিতে তাদের প্রার্থনা করার অধিকার ফিরে এসেছে। ইসরায়েলি পার্লামেন্টের সদস্য উগ্রবাদী নেতা জাভিদ সুক্কত আজ আল আকসায় উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে দেখা যাচ্ছে। তিনি একটি ইসরায়েলি পতাকা হাতে নিয়ে হাঁটছেন। সেই সময় তিনি বলছেন, টেম্পল মাউন্ট এখন আমাদের হাতে। চিরচেনা মাঠে একের পর এক উত্তেজনাপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে এখন প্রস্তুত দেশের ফুটবল প্রেমীরা। 10 জুন সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশের ঘরোয়া মাঠে মুখোমুখি হবে জাতীয় দল। এশিয়ান কাপ বাছাই পর্বের এই মহাযুদ্ধের জন্য গোটা দেশ জুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়েছে। বিশেষ করে হামজা চৌধুরী ও সামিত সোমের মতো তারকার উপস্থিতিতে ম্যাচের উত্তাপ আরও বেড়ে গেছে। প্রতিবারের মতোই এই ম্যাচের জন্য টিকিটের চাহিদা আকাশ ছুঁই। স্টেডিয়ামে ধারণ ক্ষমতা 18,300 দর্শক। ক্লাব হাউস ও ভিআইপি এলাকা মিলে আরও 4,000-এর মতো আসন থাকলেও এখনও তৃষ্ণার্থ হাজারো ফুটবল প্রেমী মাঠের বাইরেই দাঁড়িয়ে।
তাদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সোমবার সকালে পল্টন ময়দানে এক কুল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল জানান, টিকিট বিক্রির প্রথম ধাপে বিপত্তি বাধে। মাত্র ৩ ঘন্টার মধ্যেই সাইবার আক্রমণের শিকার হয় অনলাইন টিকিট সিস্টেম। এর ফলশ্রুতিতে বিক্রি বন্ধ করে দেয়া হয়। তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলা ফুড ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, কারণ ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।